হঠাৎ করেই যেন দৃশ্যপট পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্টেটমেন্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্ববর্তী অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে, বলা যায় 180 ডিগ্রি সরে এসেছে। এমনকি দুদিন আগে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্ট তারা সরিয়ে নিয়েছে এবং তাদের সর্বশেষ পোস্ট অনুযায়ী মনে হতে পারে তারা তাদের সংগঠনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহমুদকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করছে। এতটা তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। 32 নম্বরের ঘটনা এবং এরপর সারা দেশে যা ঘটেছে তাতে সরকার বেশ বিব্রত বোঝা যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক স্টেটমেন্ট দিচ্ছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ তারা এই ঘটনাগুলো নিয়ে যে বিবৃতি দিয়েছে সেটা সরকারকে রীতিমতো বিব্রত করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে ধ্বংসযজ্ঞ থামাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা নয়, সরকারের কার্যকর ভূমিকার আহ্বান টিআইবির অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের। এটা তারা ধানমন্ডি 32 সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের প্রেক্ষিতে এই কথাগুলো তারা বলেছে। প্রধান উপদেষ্টা তার স্টেটমেন্টে, সর্বশেষ স্টেটমেন্টে বলেছেন হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস বা কোনো নাগরিকের উপর আক্রমণ থেকে বিরত থাকুন এবং এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্ববর্তী অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে এবং তাদের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস ছাত্র জনতা এক হও, দেশ গড়ার শপথ নাও, প্রত্যেক অঞ্চলে মব উস্কানো ষড়যন্ত্রকারীদের রুখে দাও। দ্বিতীয় লাইনটা এমন, প্রত্যেক অঞ্চলে মব উস্কানো ষড়যন্ত্রকারীদের রুখে দাও। 32 নম্বরে যেদিন বাড়ি ভাঙা হলো শেখ মুজিবের এবং সেদিন সুধা সদর সহ সারা দেশে বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের নেতাদের, কোনো কোনো ক্ষেত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এরপর এই ঘটনা কন্টিনিউ করছে। এবং হাসনাত আবদুল্লাহ সেই রাতে সন্ধ্যা 7টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এরপর তিনি আরেকটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি লিখেছিলেন ফ্যাসিবাদ পতনের পক্ষে যারা ছিল না আজকে তাদের চিনে রাখুন। অর্থাৎ 32 নম্বর সহ সারা দেশে যে বাড়ি ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবের 32 নম্বরের বাড়ি এবং সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে যে ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলোর পক্ষে যারা ছিলেন না তাদেরকে তিনি ফ্যাসিবাদ পতনের বিপক্ষের শক্তি হিসেবে উল্লেখ করেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে। কিন্তু তিনিও তার সর্বশেষ ফেসবুক পোস্টে লিখেছেন রিবিল্ড বাংলাদেশ, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা বলার চেষ্টা করেছে ছাত্র জনতা এক হও, দেশ গড়ার শপথ নাও, প্রত্যেক অঞ্চলে মব উস্কানো ষড়যন্ত্রকারীদের রুখে দাও। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে সেই রাতে পোস্ট করেছিলেন উৎসব হোক, অর্থাৎ তিনিও 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে তার পক্ষে ছিলেন। অর্থাৎ মব উস্কে দেওয়ার যে কথা বলা হচ্ছে, যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সেটা সেই রাতে হাসনাত আবদুল্লাহ কিংবা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট থেকেই উস্কানিগুলো এসেছিল। তাহলে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি উস্কানিদাতা হিসেবে কিংবা ষড়যন্ত্রকারী হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদকে চিহ্নিত করছে? নিঃসন্দেহে সেটা তারা করতে চাইছে না, কিন্তু তাদের ফেসবুক পোস্ট অনুযায়ী এখন আমরা সেটাই ধরে নিতে পারি। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই রাতে দিয়ে একটা পোস্ট সরিয়ে নিয়েছে। অর্থাৎ তারা তাদের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে গেল। সেখানে খুব সংক্ষেপে দুটো শব্দ তারা লিখেছিল, বিপ্লবীরা প্রস্তুত তো। সেখানে হাতুড়ির ছবি ছিল, সেখানে কুড়ালের ছবি ছিল। এই ছবিগুলো দিয়ে তারা বিপ্লবীদের প্রস্তুত থাকার কথা বলেছিল, কিন্তু এই পোস্টটা সম্ভবত তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়েছে। কারণ আমি যখন ওটা চেক করতে গেলাম আজকে, তখন সেটা সেখানে আর পাইনি। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টেটমেন্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে গেছে এবং তাদের সর্বশেষ ফেসবুক পোস্ট অনুযায়ী মনে হতেই পারে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদকে তারা এখন ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করছে, তারা উস্কানিদাতা হিসেবে উল্লেখ করছে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে
এর আগে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিপ্লবীরা প্রস্তুত এই পোস্টটা সরিয়ে নেওয়ার মাধ্যমে নিজেরাই প্রমাণ করেছে যে সেই রাতে তারা উস্কানিদাতার ভূমিকায় ছিল। তাদের বিরুদ্ধে সরকার কি কোনো ব্যবস্থা নেবে? বলা হয়েছিল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং বলা হয়েছিল ভাঙচুর এবং আগুনের চেষ্টা প্রতিহত করা হবে। সরকার কি প্রতিহত করার চেষ্টা করছে? বিবৃতি একের পর এক দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? এবং তারা যেটা করবেন বলে সেখানে উল্লেখ করেছেন সে ব্যাপারে তারা কি কোনো ভূমিকা নিয়েছেন? এখন পর্যন্ত সে ধরনের কোনো ভূমিকা নেওয়া হয়নি। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম 32 নম্বর এবং তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো ঘটার প্রেক্ষিতে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম, যেটা হয়তো অনেকেরই পছন্দ হয়নি, কিন্তু সেখানে আমি বলেছিলাম এই ঘটনাগুলো সরকারকে বিব্রত করবে এবং আমরা শেখ হাসিনার হাতে, আওয়ামী লীগের হাতে, ভারতের হাতে অনেকগুলো টুলস, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট তুলে দিচ্ছি। ছাত্র জনতাকে তারা নিপীড়কের ভূমিকায় প্রমাণ করার চেষ্টা করবে সারা পৃথিবীতে। এমনকি যে ঘটনাগুলো ঘটছে এগুলো জঙ্গি কর্মকাণ্ড হিসেবে সারা পৃথিবীতে তারা উপস্থাপন করার চেষ্টা করবে, প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিবৃতি আমরা দেখেছি, আমরা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি দেখেছি, এমনকি বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক বাংলাদেশের তারা 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে তারা নিন্দা জানিয়েছেন। শুধুমাত্র 32 নম্বরের ঘটনা না, এরপর সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, যে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে সেগুলো নিন্দা জানিয়েছেন এবং বিচারের দাবি করেছেন। অর্থাৎ আমরা নিজেদেরকে আবার বিচ্ছিন্ন করে ফেলছি, আমরা আবার বিভিন্ন শিবিরে নিজেদেরকে ভাগ করে ফেলছি এবং যারা উস্কে দিচ্ছে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এমনকি যে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদের পক্ষে তারা এতদিন কথা বলেছে, জুলাই আগস্ট মাসের পর থেকে এখন পর্যন্ত তারা তাদের পক্ষে ছিল, তারা এখন তাদের বিচার দাবি করছে। সুতরাং দেশকে, দেশের মানুষকে, দেশের বিভিন্ন অংশকে আমরা বিচ্ছিন্ন করে ফেলছি, একে অন্যের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলছি। এই কথাগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছি, কিন্তু হয়তো আমি সেভাবে বোঝাতে পারিনি, এ কারণে হয়তো সেই বিষয়গুলো আপনাদের পছন্দ হয়নি। কিন্তু সরকারকে এই মুহূর্তে বিব্রত করা যাবে না। আন্তর্জাতিক বিশ্বে প্রশ্নের সম্মুখীন হতে হবে সরকারকে, এই পরিস্থিতি তৈরি করা যাবে না, কারণ এটা অন্তর্বর্তীকালীন একটা সরকার। ফলে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হলেই বরং সরকার বাধ্য হবে ক্ষমতা ছেড়ে দিয়ে একটা নির্বাচন দিয়ে, তারা কোনো রকম একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা বাধ্য হবে। সেক্ষেত্রে আমরা নতুন করে আবার একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। সেটা নিশ্চয়ই আমরা চাই না। আমরা চাই যৌক্তিক সংস্কারের পর বাংলাদেশে একটা নির্বাচন আয়োজন হোক। যতটুকু সংস্কার প্রয়োজন ভবিষ্যতে যাতে বাংলাদেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা হোক এবং তারপরেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে তারাই জনগণের দায়িত্ব নিক, সেটা আমরা চাই। কিন্তু সরকার যদি এখন বিব্রত হয়, হিউম্যান রাইটস ওয়াচ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আরও সংগঠন হয়তো সামনের দিনে 32 নম্বর এবং এছাড়া অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিরুদ্ধে হয়তো তারা তাদের অবস্থান নেবে, তারা হয়তো নিন্দা জানাবে, তারা হয়তো বিচার দাবি করবে। তখন সরকার, শুধু সরকার কেন, বাংলাদেশের জনগণও নিশ্চয়ই হাসনাত আবদুল্লাহ কি আসিফ মাহমুদের বিচার চায় না, কারণ তাদের নেতৃত্বেই 24-এর এত বড় একটা অভ্যুত্থান হয়েছে। অনেক ক্ষেত্রে হয়তো তাদের সাথে আমাদের মতানৈক্য হবে, সে ব্যাপারগুলোতে হয়তো আমরা কথা বলবো, অনেক বিষয়ে হয়তো বা আমরা সমালোচনা করব, কিন্তু তারপরেও আমরা দিন শেষে ঐক্যবদ্ধ থাকব, আমরা একে অন্যের পাশেই থাকব। এটাই আমাদের নতুন বাংলাদেশ শিক্ষা দেয়। কোনো এক পক্ষ যখন শক্তিশালী হয়ে ওঠে তখন সেই পক্ষের সমালোচনা করা যাবে না। এভাবে যে দেশটা চলেছে সেই দেশটা এভাবেই চলবে যদি আমরা অভ্যুত্থানের শক্তিগুলোও যদি ভুল করে তাদের সমালোচনা না করি। এ কারণে আমরা সমালোচনা করে যাব, কিন্তু আমরা অবশ্যই চাইবো না তারা বিতর্কিত হোক, অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি তো আমরা করতে চাইবো না। কিন্তু সরকার নানা দিক থেকে চাপের মধ্যে পড়বে, সরকারও নিশ্চয়ই তাদের বিচারের মুখোমুখি করতে চাইবে না, আবার বিচারের মুখোমুখি করবার জন্য নানান দিক থেকে চাপ আসবে। সুতরাং এই ধরনের ঘটনাগুলো ঘটা থেকে আমরা যতটা বিরত থাকতে পারি
ততই আমাদের জন্য, এই সরকারের জন্য, এই জাতির জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক।